পুরোহিত মশাই ভবানীকে বলে এই তরোয়াল দিয়ে হাত কেটে সেই রক্ত রামকান্তর কপালে পরিয়ে অভিষেক হবে। এই বলে তরোয়ালটা ভবানীর হাতে দেয়। এরপর ভবানী আর রামকান্ত দুজনে মিলে যজ্ঞ করে। ওদিকে দেবীপ্রসাদের কথায় বংশী ঠাকুর আংটি আর বানানো চিঠি কলাবতীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলে। সেই কথা মতো বংশী ঠাকুর কলাবতীর কাছে এসে বলে, আমি নাটোরে রাজমন্দিরের পুরোহিত, রাজরানী এই পত্রটা আপনার জন্য পাঠালো। আসলে রাজরানী আর যুবরাজ দুজনেই চায় যখন যুবরাজের অভিষেক হবে আপনি গিয়ে কীর্তন গাইবেন। এই বলে আংটি আর পত্রটা কলাবতীর কাছে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে পুরোহিত মশাই ভবানী আর রামকান্তকে একসাথে 5টা প্রদীপ জ্বালতে বললে তারা দুজনে সেই প্রদীপ জ্বালে। তারপর রামকান্ত নিজে 5টা প্রদীপ জ্বালালে 5 জন বাচ্চা প্রদীপের শিখার সামনে আয়না ধরলে প্রদীপের শিখা জলজল করে ওঠে। আর পাশ থেকে দেয়ান মশাই প্রদীপের শিখা জ্বলে ওঠার 5টা বচন বলে। এরপর রামকান্ত সেই বাচ্চাগুলোকে বস্ত্র দান করে। তারপর রঘুরাজা রামকান্তকে দিয়ে রাজা হওয়ার সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করানোর শপথ করায়। এরপর রামকান্ত সেই সমস্ত শপথগুলো গ্রহণ করে। তার মধ্যে কীর্তনের দলের সাথে কলাবতী গান গাইলে সেই গান শুনে রামকান্ত আপন মনে বলে, এই গলা তো আমার খুব চেনা লাগছে, কিন্তু এই চিকের আড়ালে কে গান গাইছে? গান গাওয়া হয়ে গেলে রঘুরাজা বলে কীর্তনের দলেদের রামকান্ত নিজের হাতে পুরস্কার দেবে। তারপর রামকান্ত কীর্তনের দলদের পুরস্কার দেয়। এরপর রঘুরাজা পুরোহিত মশাইকে বলে, রামকান্ত কি এবারে রাজসিংহাসনে বসতে পারে? পুরোহিত মশাই বলে, অবশ্যই, জয়স্তু। বললে তখনই দেবীপ্রসাদ বলে, আর জয়স্তু? রঘুরাজা বলে, তোমার এর মধ্যে কথা বলার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। দেবীপ্রসাদ বলে, কারণ আছে। রামকান্তর নামে এই রাজপ্রাসাদে যে জয়ধ্বনি হচ্ছে সেটা এবার বন্ধ করার সময় হয়ে এসেছে। পাশ থেকে রামজীবন দেবীপ্রসাদকে বলে, তুমি তোমার সীমা লঙ্ঘন করছো। দেবীপ্রসাদ বলে, করছি, কারণ আমি জেনে গেছি রামকান্ত মৈত্র এই সিংহাসনে বসার যোগ্য নয়।